সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি A10 নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা সহযোগিতায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। সুপ্রিয় দর্শক, পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি বাবলি ইয়াসমিন। আজ আমরা আলোচনা করছি রাষ্ট্র সংস্কারের রোড ম্যাপ নিয়ে। রাষ্ট্র সংস্কারের রোড ম্যাপ এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন। পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে উপস্থিত আছেন মাহবুব কামাল, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। উপস্থিত আছেন ডাক্তার সাখাওয়াত হোসেন শায়দ, সাধারণ সম্পাদক G9। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। জনাব মাহবুব কামাল, আপনাকে দিয়ে শুরু করি। সেটি হচ্ছে যে বলছিলাম আমাদের শিরোনাম নির্ধারিত হচ্ছে রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ। 5 আগস্টের পর যে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে, সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে রাষ্ট্র সংস্কার। আপনার কাছে রাষ্ট্র সংস্কারটা কি? আপনি কিভাবে আসলে এই সংস্কারকে দেখতে চান? খুব মনোযোগ দিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ শুনেছি কতগুলো কারণে। একটা কারণ হচ্ছে যে ওনার বিদেশে যে বক্তৃতাগুলো, অক্সফোর্ডে, তারপরে নানা জায়গায় তার যে 3-0 থিওরি, তারপরে সোশ্যাল বিজনেস, এগুলো খুব ইমপ্রেসিভ বক্তব্য ইত্যাদি, খুবই চমৎকার ছিল। তো বাংলাদেশের প্রেক্ষাপটে উনি কী বলেন, যেহেতু মানুষের প্রত্যাশা বেড়েছে ইত্যাদি, আমি খুব অধীর আগ্রহে আধা ঘন্টা আগে থেকেই টেলিভিশনের সামনে বসেছিলাম। আচ্ছা। এবং আমি খুব মনোযোগ দিয়ে শুনলাম, এভরি সিঙ্গেল ওয়ার্ড আমি মিস করি নাই। তো ইট ওয়াজ এ ভেরি ইমপ্রেসিভ স্পিচ, আই মাস্ট সে, এবং আইডিয়ালিস্টিক অলসো। ইটস এ লং লিস্ট, সংস্কারের লং লিস্ট। তো যখন বক্তৃতাটা শেষ হলো, তখন আমার কাছে দুটো জিনিস আমাকে স্ট্রাইক করলো, মাথায় পড়লো যে প্রফেসর ইউনুস গ্লোবাল পার্সোনালিটি, নানা তার ইমাজিনেটিভ উনি ইত্যাদি, মেধাবী, প্রতিভাবান, উনি কাদের উদ্দেশ্যে বক্তৃতা দিলেন? আমাদের উদ্দেশ্যে তো, বাঙালিদের উদ্দেশ্যেই তো। তখন আমার প্রথমে একটা কথা মনে হলো যে এই বাঙালি, এই আরেকটি স্বৈরাচারের যখন পতন হয়েছিল 91 সালে, 90 সালে, সেই পতিত স্বৈরাচার, সে পরের নির্বাচনে 5টি নির্বাচনী এলাকা থেকে বিজয়ী হয়েছিলেন। এটা আমাকে প্রথমে করলো যে এই দেশেই তো উনি এই বক্তৃতাটা করলেন। মাত্র 3 মাসের ব্যবধানে উনি 5টা আসন থেকে জয়ী হলেন। আরেকটা হলো যে তিনি কোন দেশে বক্তৃতাটা করলেন, যে দেশের ছাত্র সমাজ বাদ দিলে সাধারণ মানুষের একটা বড় অংশ, বাই অ্যান্ড লার্জ, ক্রিমিনালাইজড। একটা বড় অংশ, এবং এমন ক্রিমিনালাইজড যে যেমন আমি একটা বলি যে বদলি ইজ নট এ রেমেডি। ধরেন একটা লোক ক্রিমিনাল, তাকে আপনি বগুড়ায় থেকে পটুয়াখালী ট্রান্সফার করলেন, তো যে ক্রিমিনাল সে বগুড়াতেও ক্রাইম করবে, পটুয়াখালীতে এসেও ক্রাইম করবে। সো বদলিটা তো কোনো রেমেডি না। তো এই যে একটা বড় অংশ ক্রিমিনালাইজড, নানাভাবেই গত সরকারের আমলে নানা রকম অর্থনৈতিক দুর্নীতি, করাপশন ইত্যাদি করেছে ইত্যাদি, এই সোসাইটির সামনে এরকম একটা আইডিয়াল বক্তৃতা কতটুকু কার্যকর হবে? আমি নিজে একটা রিফ্লেক্ট করছিলাম আর কি। এটা কি এমন যে আমরা আসলে যখন রাষ্ট্রপ্রধান বক্তৃতা দেয় তখন আমরা সেটা দেখার চেষ্টা করি রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে, সেটি না হয়ে এবার যেটি হয়েছে সেটা হচ্ছে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন? অবশ্যই, সেটা ঠিক আছে। আচ্ছা, আমি অত দূরে যাচ্ছি না। আমি কি আপনি রোড ম্যাপের কথা বললেন, তাই না? আমি বলি যে 3টা ভাগে ভাগ করতে হবে এই ইয়েগুলো। সেটা হচ্ছে, একটা হচ্ছে ইমিডিয়েট, আরেকটা হচ্ছে মধ্যমেয়াদী, আরেকটা হচ্ছে ফার রিচ। ইমিডিয়েট যেটা আমি মনে করি সেটা হচ্ছে ললেসনেস যেটা চলতেছে দেশে, একদম একেবারেই ললেসনেস। ধরেন যে আমি স্বৈরাচারের দোসর, কিন্তু আমার একটা ফ্যাক্টরি, সেইটা তো যেখানে হাজার হাজার কর্মচারী কাজ করে, তাই না? সেটা আগুনের শিকার, এটা তো হইতে পারে না। আমার তো বিচার হবে, তাই না? ওইটা কেন হবে? এটা কমপ্লিটলি ললেসনেস চলতেছে এখানে, এবং এখানে প্রোটেকশন নাই। এইটা এই সরকারের একটা বড় ব্যর্থতা আমি বলবো। এটা একটা ললেসনেস, সোসাইটিকে লফুল করতে হবে, 1 নম্বর, ইমিডিয়েট যেটা বলতেছি। আর একটা হচ্ছে আপনার দ্রব্যমূল্যটাকে স্থিতিশীল রাখা, কমিয়ে আনা, আর যদি না পারা যায় স্থিতিশীল রাখা। এইটা হচ্ছে কি শান্ত ভাই, এটা হচ্ছে ইমিডিয়েট।
ইমিডিয়েট দরকার। মধ্যমেয়াদী মধ্যমেয়াদীটা হচ্ছে দেখেন 3টা কনস্টিটিউশনাল বডি প্রপারলি ফাংশন করতে পারে নাই অথবা ফাংশন করতে দেয়া হয় নাই, যে কারণে কিন্তু এই গত সরকারের পতন হয়েছে। 3টা স্পেসিফিক কনস্টিটিউশনাল বডি। একটা হচ্ছে নির্বাচন কমিশন প্রপারলি ফাংশন করতে পারেনি অথবা করতে দেওয়া হয়নি, যে কারণে 3টা নির্বাচন প্রহসনের নির্বাচন মানুষ ভোট দিতে পারে নাই। মানুষের মধ্যে সরকারের বিরুদ্ধে এক ধরনের কি বলে যে ইয়ে তৈরি হয়েছে, এটা একটা। 2 নম্বর হচ্ছে হিউম্যান রাইট কমিশন প্রপারলি ফাংশন করতে পারে নাই বলে আপনার এই যে গুম, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, তারপরে ধরেন এই যে ভিন্ন মত দমনের জন্য নিপীড়ন ইত্যাদি ইত্যাদি এগুলো হয়েছে। আর 3 নম্বর কনস্টিটিউশনাল বডি সেটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন প্রপারলি ফাংশন করতে পারে নাই বলেই আপনার এই সমস্ত ইকোনমিক স্ক্যান্ডেল হয়েছে। এই যে এস আলম থেকে শুরু করে এই যে নানা রকম অলিগার্ক তৈরি হয়েছে, নানা রকম মানে ব্যাংকিং সেক্টরের যে সীমাহীন দুর্নীতি, এই যে আব্দুল হাই বাচ্চু বলেন, তারপর কি ওই যে আলমগীর যেন আর কি, যাই হোক মখা আলমগীর ইত্যাদি এই ধরনের চরিত্র তৈরি হয়েছে। এবং কি বলে অর্থনৈতিক খাতটা একেবারেই করাপ্ট হয়ে গেছে এবং বেনজিরের মতো লোক আমরা দেখতে পারছি, তারপর মতিউরের মতো লোক দেখতে পারছি। এগুলি কেন হয়েছে? এগুলি হয়েছে যে দুর্নীতি দমন কমিশন যদি প্রপারলি ফাংশন করত, আমি বলি কি সরকারের কিছু করার দরকার নাই। এই যে এখন যে সরকার যে আছে কিছু করার দরকার নেই তার, শুধু কনস্টিটিউশনাল বডিগুলিকে প্রপারলি ফাংশন করতে দেন, দেখবেন 80% মানে ব্যাটল ইজ ডান। হ্যাঁ, কিন্তু আচ্ছা বলছি আমি। তো এখন এই যে আপনার এই যে কনস্টিটিউশনাল বডিগুলি, এগুলির সংস্কারটা করতে হবে প্রথমে, মধ্যমেয়াদী আমি বলছি। আমি প্রশ্নটি রাখতে চাচ্ছিলাম। এটা এই মধ্যমেয়াদী সংস্কার এই 3টাকে করতে হবে। এই 3টার কারণেই কিন্তু জনরস তৈরি হয়েছে এবং 3টার কারণেই কিন্তু আপনার এই রেজিমের পতন হয়েছে। ফলে এইটা করতে হবে। আর যেটা ফার রিচিং, যেটা এই যে প্রফেসর সাহেব যে লং লিস্ট, মানে এটা কি বললো, মানে এই সব সংস্কার করতে গেলে এইটা এই যে অনেকে এই যে বিরোধ লাগছে বিএনপির সাথে, বিএনপি চাচ্ছে আগাম নির্বাচন ইত্যাদি, এই সব সংস্কার করতে গেলে তো ইট উইল টেক ডিকেটস আফটার ডিকেটস। মানে যেমন একটা আছে ধরেন যে এই যে লিঙ্গ সমতা একটা আছে, তারপরে এই যে কি বলে যে সব ধরনের বৈষম্য দূর করা ইটস নেক্সট টু ইম্পসিবল আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে। তারপরে কোনো দেশেই সম্ভব না, তবে চেষ্টা থাকতে হবে as much as possible। তো এই যে লং রিচিং যে সমস্ত সংস্কার কর্ম, সেটি বাদ দিয়ে আপনি যে শুরুর দিকে যেটা দরকার আপনি সেগুলো স্পষ্ট করে বলছেন। আমি বলতেছি ইমিডিয়েট হচ্ছে আপনার ললেসনেস দূর করা এবং মার্কেটটাকে ঠিক রাখা, এটা ইমিডিয়েট। মধ্যমেয়াদী হচ্ছে 3টা কনস্টিটিউশনাল বডিকে রিফর্ম করা। আমরা শেষেরটাও নিশ্চয়ই আপনার কাছে শুনবো। যদি একটু জনাব শাখাওয়াত হোসেন শান্ত আপনার কাছে আসি, রাষ্ট্র সংস্কারের বিষয়ে আপনার মতামতটা একটু জানি। সেটা হচ্ছে আপনি শুরুর দিকে আসলে কোনগুলো দেখতে চান? আমরা বিভিন্ন জায়গা থেকে জেনেছি যে প্রশাসন, বিচার বিভাগ থেকে শুরু করে গণমাধ্যমের সংস্কারটা সবার আগে জরুরি, বা অনেকেই মনে করছেন। আমরা যেমনটি জনাব মাহবুব কামালের কাছ থেকে শুনছিলাম, ল অ্যান্ড অর্ডারের কথা বলছিলেন, প্রোটেকশন নেই কোথাও, সেটির কথা বারবার বলছিলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা আসলে লাগাম টেনে ধরতে হবে। আপনার কাছে কোনগুলো গুরুত্বপূর্ণ? আপনাকে ধন্যবাদ মাহবুব কামাল ভাইকে, এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা। আমি মাহবুব কামাল ভাই যা বলছেন খুবই লজিক্যাল এবং সবগুলোর সঙ্গে একমত, যেগুলো দরকার হবে। দ্রব্যমূল্য যেটা বলছেন, সাংবিধানিক 3টা প্রতিষ্ঠান বলছেন, 3টা না আরও কিছু লাগবে। এর সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে বিচার বিভাগ যদি এইরকম ফরমায়েশি বিচার না করত, দলীয় লোকদের বিচারপতি নিয়োগ না দেয়া হতো, করাপশনে ছেয়ে না যেত, বিরোধী দলের নেতাকর্মীদের শত শত মামলা দিয়ে আদালতের বারান্দায় জামিন না দিয়ে ঘোরানো না হতো, এটা একটা বড় বিষয় ছিল। ফলে ওই যে কটা বলেছেন তার সঙ্গে বিচার বিভাগটাও খুব গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, এর কোনোটা থেকে কম না। কিন্তু কথা হলো যে যদি এটা করতে দেয়া হতো তাহলে সরকার পতন হয়েছে এগুলো করতে না দেওয়া হতে। তারও আগে আমি বলি, যদি এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনতা দেওয়া হতো তাহলে একটু সরকারই থাকতো না, আবার পতনের দরকার হতো কিসে? এই সরকারটা এসেছে বিনা ভোটে বা রাতের ভোটে, গুম খুন হত্যা হামলা মামলা দিয়ে
তারপরে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এবং প্রশাসন, পুলিশ সবাইকে একযোগে তার লাঠিয়াল বাহিনীর মতো করে প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহার করে ক্ষমতায় টিকেছিল। আর তারা যেহেতু বিনা ভোটে বা রাতের ভোটে থাকতে হবে, নিজেরা টাকা পাচার করবে, নিজেরা যা খুশি তাই করবে, যাদের দিয়েই আকামটা করাবে তারা তো আর সুবোধ থাকবে না। ফলে তারাও যা হওয়ার তাই হয়েছে। ফলে আগে নিজেকে ঠিক করতে হবে। যদি শুধুমাত্র এদেশে একটা উপাদান বলেন যে নির্বাচন কমিশন ভোটের অধিকারটা এনশিওর করতে পারে, সেটা সরকারকেই দিতে হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারে যারা থাকে তারা না দিলে করে না। ওইখানে যাদেরকে বসায় যেভাবে যাচাই বাছাই করে বসাক, সরকারের সহযোগিতা ছাড়া নেক্সট টু ইম্পসিবল ওদের পক্ষে করা। এবং ওইখানে তারা বেছে বেছে একদম আত্মাটাকে নিয়ে আগে বন্ধক রাখে নিজের হাতে, তারপর ব্যক্তিটাকে ওইখানে বসায়। ফলে মানুষের হাতে যদি ভোটের রায় দেওয়ার সুযোগটা থাকে, তাহলে কিছুটা হলেও জনপ্রতিনিধি যারা হতে চায় তাদের মধ্যে ভয়টা কাজ করে যে আমার তো 5 বছর পরে ভোট চাইতে যেতে হবে, অথবা স্থানীয় সরকার নির্বাচনে আমার তো বিভিন্ন স্তরে স্তরে ভোট চাইতে যেতে হবে জনগণের কাছে, সে তো জবাবটা দিয়ে দিতে পারে। সেই জবাব দেওয়ার অধিকারটাও যখন কেড়ে নেওয়া হলো, ফলে জোর করে থাকতে গিয়ে অন্যদের সবগুলোকে যথেচ্ছ ব্যবহার সহজ হলো। সেইটা একটা ভিন্ন এবং বড় আলোচনা। ফলে খণ্ডিতভাবে 3-4টা সাংবিধানিক প্রতিষ্ঠানকে অধিকার দিলেই হয়ে যেত। অধিকার দিলে তো এই সরকারই থাকে না, তারা আসতোই না ক্ষমতায় যদি অধিকার দিত আগে থেকে। এরপর আপনি যেটা বলছেন যে কোনটা প্রায়োরিটি বেশি পাবে, যে কটা ইমিডিয়েটলি বলেছেন এগুলো সব প্রায়োরিটি। কিন্তু বাংলাদেশে এই যে 16-17 বছরের যে আন্দোলন, এই যে এত গুম খুন হত্যা হামলা মামলার শিকার হলো দেশের বিভিন্ন রাজনৈতিক দল, ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা ছিল কম বেশি প্রত্যেকে, তাদের এটা হতে হলো কেন? তারা ভোটের অধিকারটা চেয়েছিল যার মাধ্যমে জনপ্রতিনিধিরা ক্ষমতায় আসতে পারে এবং তারা যাতে রাষ্ট্রটা ঠিকভাবে চালায় বা চালাতে বাধ্য হয়। এর পরের প্রশ্ন হচ্ছে, আমাদের এখানে যখন ভোটের মাধ্যমে জনপ্রতিনিধিরাও আসে, তারাও স্বেচ্ছাচার হয়ে যায়। সেটা না হওয়ার জন্য কিছু সংস্কার লাগবে। সেই সংস্কারগুলোর মধ্যে হচ্ছে ইতিমধ্যে আজকেই ধরেন আপনার টিআইবি কিছু প্রপোজাল দিয়েছে। সেই প্রপোজালের মধ্যে একটা হচ্ছে যে 2বারের বেশি প্রধানমন্ত্রী নয়, দল সরকার ও সংসদ নেতা একই ব্যক্তি হতে পারবেন না, স্পিকার দলীয় প্রভাবমুক্ত হবেন, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিতে হবে। এটা কিন্তু 2008 সালে আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার ছিল, একদম প্রকাশিত অঙ্গীকার ছিল, মানেনি। তারপর হচ্ছে আপনার দলনিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার ইত্যাদি ইত্যাদি 70 অনুচ্ছেদ। অথচ এই যে আজকে টিআইবি যে এটা দিল, আমার দেখে মনে হয়েছে টিআইবি বিএনপির থেকে অন্তত 1 বছর পিছিয়ে আছে। 1 বছর আগে 2023 সালের জুলাই মাসে বিএনপি ওয়েস্টিন হোটেলে কূটনীতিবিদ, রাজনীতিবিদ, তারপর হচ্ছে সুশীল সমাজের ব্যক্তিদের নিয়ে বিশাল আয়োজন করে একটা বই প্রকাশ করেছে, রাষ্ট্র মেরামতের রূপরেখা 31 দফা। তার 5 নম্বর দফায় ছিল পরপর 2 টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করিতে পারিবেন না। এরা পরপর শব্দটা বলে নাই, আমারও মনে হয় পরপর শব্দটা একটা বিতর্ক তৈরি করতে পারে। একই প্রস্তাবনা ছিল বিএনপির পক্ষ থেকেও, সেটাই আসলে নতুনভাবে এসেছে সেটা। কিন্তু বিএনপির ওইটা মানুষ জানে না বা সেটাকে উল্লেখও করা হলো না, বাহবাটা পেল শুধু টিআইবি। অথচ বিএনপি যারা ভোটের মাধ্যমে দেশে রাষ্ট্র ক্ষমতায় আসার সম্ভাবনা আছে যেই 2-1টা দলের, তার মধ্যে অন্যতম বিএনপি, এবং এই ফ্যাসিবাদের পতনের পরে সবচেয়ে সম্ভাবনাময় দল যারা, তারা লিখিতভাবে জাতির কাছে অঙ্গীকার করেছে এটা, সেটা না মেনে কোথায় যাবে বা মানতে বাধ্য করা হবে তাদের। 70 অনুচ্ছেদ নিয়ে টিআইবি বলেছে, 70 অনুচ্ছেদ নিয়েও তারা বলেছে আস্থা ভোট 7 নম্বর দফায়, আস্থা ভোট, অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত এমন সব বিষয় ব্যতীত অন্য সব বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রদানের সুযোগ নিশ্চিত করবার জন্য 70 অনুচ্ছেদ পরিবর্তন করা হবে। ফলে এরকম 31টা দফা পড়লে আপনি দেখবেন যে এখন যে বা যারা কিছু দেখ প্লাস মাইনাস একটু হবে, বেসিক জিনিসটা বিএনপি অলরেডি লিখিতভাবে অঙ্গীকার করেছে। আমাদের চেষ্টা হবে সেটা করতে যাতে তারা বাধ্য হয়, ক্ষমতায় আসলে যেন আবার ভুলে না যায়। সময় আসলে আমাদের এবং এই মুহূর্তেও যাতে সরকার আসবো নিশ্চয়ই আপনার কাছে। জনাব মাহবুব কামাল, এই প্রশ্নের মানে শুরুটা যেভাবে জনাব শান্ত করছিলেন, সেখান থেকে যদি বলে যে গুম খুন হত্যা হামলা মামলা, শত শত মামলা, আসলে বিরোধী পক্ষকে দমনের যে প্রচেষ্টা একটা সময় ছিল,
হাসিনা সরকার পতনের পর আমরা সেটি একটু ভিন্নভাবে যদি বলি, এখন আমরা দেখতে পাচ্ছি যে শত শত হাজার হাজার মামলা হচ্ছে, সেটি আওয়ামী লীগের যারা ছিলেন, কর্মী ছিলেন, তাদের বিরুদ্ধে হচ্ছে। এবং দেখা গেছে এমন যে যাদেরকে হত্যা মামলা দেওয়া হচ্ছে তাদের হত্যা মামলার বাইরেও অনেক মামলা আছে যেগুলো দেয়া যেত। যেমন আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটারও বলা হয় সাকিব আল হাসানকে, তার মাধ্যমে তিনি 3 ক্যাটাগরিতে আমাদের তিনি সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার ছিলেন, 10 বছর ধরে র্যাঙ্কিংয়ে তিনি টপ করেছেন। আমাদের গর্বের জায়গায় তাকে হত্যা মামলা দেওয়া হয়েছে যখন তিনি আসলে বাংলাদেশে অবস্থানও করছিলেন না। সেই সূত্র ধরে যদি বলি যে এই মামলাগুলোর আসলে মেরিটটা কি বা এই মামলাগুলোর ভবিষ্যৎটা কি আসলে? আমি শান্ত ওই যে কি বলে যে সংস্কারের যে ব্যাপারটা, এইখানে 70 অনুচ্ছেদ তো অবশ্যই বাতিল করতে হবে। আর একটা বেসিক হচ্ছে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য থাকতে হবে। আমাদের দেশের যে প্রাইম মিনিস্টার, এরকম ক্ষমতা এনজয় পৃথিবীর কোনো সরকার প্রধান বা কোনো রাষ্ট্রপ্রধান ভোগ করে পৃথিবীর। হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী যদি ইচ্ছা করেন কারো দেহ ছাই ভস্ম হয়ে যাবে, উনি যদি ইচ্ছা করেন তাহলে উনি রাজপ্রাসাদে থাকতে পারবেন। হ্যাঁ, এইটা এত ক্ষমতা, একটা প্রধানমন্ত্রীর এত ক্ষমতা পৃথিবীর অন্য কোথাও নেই। এই প্রধানমন্ত্রীর ক্ষমতাটা, যিনি প্রধানমন্ত্রী হবেন আগামীতে, তার ক্ষমতাটা কাটেল করতে হবে এবং প্রেসিডেন্টের সঙ্গে একটা ভারসাম্য রক্ষা করতে হবে। এটা একটা জরুরি সংস্কারের ব্যাপার। আচ্ছা, এখন আপনি যেটা বললেন সেটা হচ্ছে, দেখেন আমার খুব প্রিয়ভাজন একজন আজকে একটা স্ট্যাটাস দিয়েছে, এই যে 53 জনের বিরুদ্ধে যে এই যে হত্যা মামলা, হত্যা কি গণহত্যায় সহযোগিতা, উস্কানির অভিযোগ, ছোট একটা 32 জন সাংবাদিক, উনি একটা ছোট স্ট্যাটাস দিছে। আমি লিখছি যে আপনার এ যাবৎকালের সেরা পোস্ট এটা। উনি লিখছেন যে রাজনৈতিক পক্ষপাত, আর একটা হচ্ছে ভয়ের কারণে সরকারের মানে সহযোগিতা করা এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, এগুলি পার্থক্য করতে হবে। একটা হচ্ছে যে, যেমন ধরেন, যেমন আমি কখনোই প্রধানমন্ত্রীর প্রেস মিটে যাই নাই, কখনো। আই নেভার বিকেম এ কম্পেনিয়ন অফ প্রাইম মিনিস্টার ভিজিট, বা তার কোনো সফর সঙ্গী হই নাই, তার কোনো প্রেস মিটে যাই নাই, কোথাও না। এখন মনে করেন আমাকে যদি ফোন করতো ইয়ে থেকে, এই প্রাইম মিনিস্টার কার্যালয় থেকে, যে আজকে প্রেস মিট আছে, আপনি আসেন, আমাকে কখনো করে নাই। তো আমি তো বাধ্য হয়ে যেতাম, তা না হলে তো আমার চাকরি থাকতো না, বা আমাকে অন্য কোনোভাবে হ্যারাস করতো, তাই না? তার মানে তো এই না যে আমি তার দোসর হয়ে গেলাম, তাই না? আবার ধরেন যে একজন লোকের রাজনৈতিক পক্ষপাত থাকতেই পারে। কেউ হয়তো গত সরকারের আবার মনেই করতে পারে যে বিএনপি আওয়ামী লীগের বিকল্প না, এটা মনে করতেই পারে, এবং সে মনে করতে পারে যে শেখ হাসিনা এত উন্নয়ন করছে ইত্যাদি, বিএনপি আসলে আরও খারাপ হবে ইত্যাদি, সে আওয়ামী লীগকে সমর্থন দিতেই পারে। দেখতে হবে যে সে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করছে কিনা, ইজ ই ইনভলভড ইন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, অথবা এমন কোনো কাজ করেছে কিনা যেইটা তার এই স্বৈরাচারী আচরণকে উৎসাহিত করেছে। হ্যাঁ, এইটা করেছে কিনা, অথবা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করেছে কিনা, এইটা দেখতে হবে। কিন্তু তার একটা রাজনৈতিক মত তো থাকতেই পারে, এটা যে কোনো লোকের রাজনৈতিক মত থাকতেই পারে, সেই কারণে তো তাকে আপনার হ্যারাস করার তো কোনো মানে হয় না। এবং আমি লক্ষ্য করে দেখলাম, শুধু এই সাংবাদিক অনেকেই, যেমন ধরেন যে এই যে পিয়াল, হ্যাঁ ডেফিনেটলি পিয়াল অনেক ধরনের এমন সব কাণ্ড করছে এই যে আপনার শাহবাগে, যেগুলি মানুষের মধ্যে অনেক ক্ষোভ তৈরি করছে ইত্যাদি। কিন্তু সে তো 10 বছর যাবৎ 12 বছর যাবৎ সুইজারল্যান্ডে, সে হত্যা মামলার আসামি হয় কিভাবে, তাই না? তাকে আপনি একটা অন্য মামলা দেন, দিয়ে তাকে দেশে কল ফর করেন যে আসো, তুমি দেশে আসো, হ্যাঁ তোমাকে দেশে আসতে হবে, তুমি এই মামলা ফেস করো। জনাব মাহবুব কামাল কথা বলছিলেন, আমরা যে গণহারে হত্যা মামলার কথা বলছিলাম সেটা নিয়ে নিশ্চয়ই শুনবো। তবে এই মুহূর্তে জনাব সাখাওয়াত হোসেন শান্ত, আপনার কাছে আসি। আমরা যে মামলার কথা বলছি, যে অভিযোগ আমরা যেভাবে পাচ্ছি বিভিন্ন বিষয়ে, কিন্তু মামলাগুলো সেটা হচ্ছে না। মামলা হচ্ছে সব থেকে বেশি হত্যা মামলা। একটা উদাহরণ দিই, একটি গণমাধ্যমে এসেছে যে 2 যুগেরও বেশি সময় ধরে একজন ছিলেন দেশের বাইরে, জন্মভূমিতে ফিরেই তিনি হত্যা মামলার আসামি। তিনি কান্না করে আসলে সেখানে বলছিলেন যে এটাকে আমি আসলে প্রত্যাশা করি, আমি আমার জন্মভূমির টানে এখানে ফিরে আসি। সে এমনও হচ্ছে যে মামলাকে ঘিরে নানা ধরনের বাণিজ্যের কথাও আসলে গণমাধ্যমে আসছে। সব কিছু নিয়ে একটু জানতে চাইব। প্রথম কথা হচ্ছে যে স্টাইলে মামলা হচ্ছে, এটা দেশে বিদেশে সমালোচিত হচ্ছে এবং এটা গ্রহণযোগ্যতা পাচ্ছে না। আওয়ামী লীগ 16 বছর ধরে যে ধারায়
গায়েবী মামলা, উস্কানির মামলা, আইসিটি অ্যাক্টের মামলা, ধারণা প্রসূত মামলা, শত্রুতাবশত মামলা দিয়ে পর্যুদস্ত করেছে বিরোধী দলদের, সেই পুলিশ, সেই লোকজন, সেই তদন্ত কর্মকর্তা তারাই তো এই পুলিশ তা থেকে বের হয়ে আসতে পারে নাই। ফলে মানুষও তো সেই মানসিকতার এই দেশি মানুষই হুজুগে পড়ে এরকম করে, বরং এই ধরনের মামলা দিয়ে আরও ক্ষতি করা হচ্ছে। যেমন এই মামলা, বেশিরভাগই মামলাগুলো টিকবে না শেষ পর্যন্ত তদন্তে। ফলে এই প্রশ্নটা আসছে, এই পুলিশের মধ্যে আগের সেই ফ্যাসিবাদের আপনার তাদের বিভিন্ন সুবিধাভোগীরা যারা আছে, এখানে যত লেয়ারে যাবেন সব তাদের সুবিধাভোগী দুর্বৃত্ত, তারাই তো এই মামলাগুলো এখন ওই ধারাই ফেলছে যাতে এদের কোনো কিছু না হয়। শেষ পর্যন্ত সাজা হবে না, কারণ প্রমাণ পাওয়া যাবে না। মাঝখান থেকে এইরকম মামলা হওয়ার কারণে এই সরকার বিতর্কিত হবে। এবং সেইখানে আপনি দেখেন যে এই যে এইটা বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন হিসেবে আমি দেখি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এত বছর ধরে এত হামলা মামলা, হত্যা, গুম খুনের শিকার হলো, তাদের যে রাগ ক্ষোভ, তাদের তো বাংলাদেশের যে ট্রেডিশন, আওয়ামী লীগ কী করেছে হলে বলতো যে সারা দেশে মামলা দাও, 1000 ছেলে এই গণহত্যার 1000-এর উপরে নিহত হয়েছে, 1000 পরিবার 1000 মামলা করুক শেখ হাসিনার নামে। এরকম হতো না, আওয়ামী লীগ হলে তাই করতো। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপির সিদ্ধান্ত যেটা, তিনি কি বলছেন, ঢালাও মামলা হচ্ছে, আগে যাচাই করুন। এবং খুবই লজিক্যালি বলছেন যে পুলিশের উচিত আগে অভিযোগ আসলে এটার প্রাথমিক তদন্তটা করা, যে এটা মামলা যোগ্য কিনা। দ্বিতীয় হলো তিনি বলছেন যে আমি অনুরোধ করব আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর কাছে, দল শুধু নয়, সব মানুষের বিরুদ্ধে যে ঢালাও মামলা দেওয়া হচ্ছে এবং যে কোনো মানুষের বিরুদ্ধে শত্রুতা থাকলেই মামলা দেওয়া হচ্ছে, মামলাগুলো নেওয়ার আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো যাতে যাচাই বাছাই করে নেয় যে কোনটি সম্ভব কোনটি সম্ভব নয়। প্রাথমিক যে তদন্ত সেটা করা দরকার, তা না হলে একটু ব্যক্তিগত শত্রুতা থাকলেও তার নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই রকম ঢালাও মামলা দিতে না করছে, এমনকি বলছে যে খাগড়াছড়িতে ঘটনা ঘটলো, তার জন্য একজন কেন্দ্রীয় নেতাকে আপনি মামলায় ফাঁসিয়ে দিলেন। এই কারবারটা আওয়ামী লীগ এত বছর করেছে, কিন্তু সেটা আমরা এখন চাই না বলেই তো সেই পরিবর্তনের জন্যই তো এতজন শহীদ হলো। এমনকি দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন যে এমন কোনো মামলা দেবেন না যে মামলায় কোনো সারবস্তু থাকবে না, এবং সব মামলায় কেন্দ্রীয় নেতাদের জড়িত করে মামলা দেওয়া এটা বোধহয় সমুচিত নয়, সমীচীন নয়। যেখানে যার সম্পৃক্ততা থাকবে সেটাই দেওয়া দরকার। এইরকম সব কথা বলছেন। এইরকম স্টেটমেন্ট, এরকম দলের একটা পজিশন অতীতে কখনো দেখেছেন বাংলাদেশে? কাউকে তো খাদায় ফেলতে পারলে আপনি কি করে লাথি মেরে আরো ডুবাবেন, সেই চেষ্টাটা এদেশের রাজনৈতিক কালচারে ছিল। এই পরিবর্তনটাই আমাদের প্রত্যাশিত ছিল, এবং আমরা চাই এই পরিবর্তনটা আরো ধরে রাখুক এবং আরো মানবিক হোক, আরো গণমুখী হোক, আরো সত্যের কাছাকাছি। এখানে একটা ছোট্ট পয়েন্ট আমি শুধু বলে নেই, যেটা আগেরবার প্রশ্ন করেছিলেন এবং মাহবুব কামাল ভাই বলছেন যে এই যে সাংবাদিক 32 জন সাংবাদিক সহ 53 জনের বিরুদ্ধে যে আইসিটি যে ইয়েতে ট্রাইব্যুনালে যে মামলাটা হলো, অভিযোগটা করলো, এটা কিন্তু হত্যা মামলা না, বলছে গণহত্যায় উস্কানি দেওয়ার অভিযোগ। তারা এখন সেখানে বলতে পারছেন, বললেন যে প্রাইম মিনিস্টারের ওইখানে প্রেস কনফারেন্সে কাউকে দাওয়াত দিছে, আমিও তো গিয়েছি। কিন্তু আপনি দাওয়াত দিলে যাবেন, কিন্তু আপনার প্রশ্ন করার ধরন, আপনার মতামত, আপনার লেখা, আপনার বলা সব কিছু আপনাকে জনগণের কাছে দালাল হিসেবে পরিচিত করেছে না সাংবাদিক হিসেবে পরিচিত করেছে। আপনি হয় দালালি করেন, না হলে সাংবাদিকতা করেন। সাংবাদিকতার পরিচয়পত্র নিয়ে আপনি দালালি করেছেন এবং এইভাবে দেশকে, ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য লাঠিয়াল হিসেবে নিজেকে নিয়োজিত করেছেন, সর্বশেষ গণহত্যায় উস্কানি দিয়েছেন। তাহলে শুধুমাত্র রাজনীতিবিদরাই এই জন্য খেসারত দিবে, পুলিশ দিবে না, প্রশাসন দিবে না, বিচার বিভাগ দিবে না, সাংবাদিক দিবে না, সব দোষ রাজনীতিবিদদের? তাদেরকে আপনি এতদিন উস্কানি দিয়ে সহযোগিতা করে লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হয়ে নিজেরা এইসব করিয়েছেন না? ভবিষ্যতে যাতে এটা কেউ করাতে না পারে, সত্যিকার অর্থে যারা এই কারবারগুলা করেছে, অপকর্ম করেছে, তাদের বিরুদ্ধে আপনি আইন মোতাবেক অথবা প্রাতিষ্ঠানিকভাবে যা করণীয় একেবারে স্পষ্টভাবে আপনার বক্তব্যটি পেয়েছি। আমরা একটু আরেকটি বিষয় নিয়ে কথা বলি। এই যে গণহারে হত্যা মামলার পরে যে বিষয়টি আসে, সেটা হচ্ছে রদবদল পদের। নানা ক্ষেত্রে আমরা প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে নানান জায়গায় আমরা প্রশাসন রদবদলের যে জায়গাটুকু দেখছি, মাহবুব কামাল আপনার কাছে সেটা শুরু করে, সেটা হচ্ছে পেট্রো বাংলায় পদোন্নতি নিয়ে বিতর্কিত একটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি। 1 লাফে পিয়ন থেকে সহকারী ব্যবস্থাপক, সেটা নিয়ে গণমাধ্যম, সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের বিতর্ক আসলে তৈরি করছে। এই বিষয়টিকে আসলে আপনি বিতর্ক তো চলছে, বিতর্ক
যেমন একটা আছে যে 11 দিনে ডেপুটি সেক্রেটারি থেকে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে এডিশনাল সেক্রেটারি হয়েছে, এত পদোন্নতি পেয়ে 11 দিনে। এবারে এটা একটা অ্যাবসার্ড ব্যাপার আর কি। না অ্যাবসার্ড না, অ্যাবসার্ড না, ও তাকে করে রাখা হয়েছিল। আমি আমার বিশ্ববিদ্যালয়ে 17 বছর ধরে সহকারী অধ্যাপক, আমার ছাত্র প্রফেসর, এখন আমাকে আপনি কি করবেন বলেন? আচ্ছা ঠিক আছে, ওইটা এইরকম আমার থেকে বেশি সাফারার আপনি হাজার হাজার পাবেন। আচ্ছা যাই হোক, করবেন বলেন? তাদের অপরাধ তো ছিল একটাই যে এই সরকারের সঙ্গে সুর মিলায়। পিয়ন থেকে সহকারী ব্যবস্থাপক 20তম গ্রেড থেকে যদি 9ম গ্রেডে 1 লাখে যায়। আমি একটা বলি, সব জায়গায় উচিত পদোন্নতির জন্য একটা কমিটি ফর্ম করা, সেই কমিটি সবাইকে যাচাই বাছাই করে দেখবে এর সত্যিকার যোগ্যতা অভিজ্ঞতা কি আছে এবং সে সত্যিকার বঞ্চিত হয়েছে কিনা রাজনৈতিক কারণে এবং এর পাওয়ার যোগ্য কিনা। আবার কোটাটা আপনি নিয়ে নিন। আমি আরো একটা মাহবুব কামাল আপনার কাছে সরাসরি চলে আসি, যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম, পদোন্নতি, সেটা নেই না। পদোন্নতি চাইতে বড় কথা এই যে গণহারে যে পদত্যাগ করানো, এইটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি। এটা বেশি এফেক্টেড হয়েছে কিন্তু শিক্ষা খাত। দেখেন দীপুমণি আমাদের শিক্ষা ব্যবস্থাকে টোটালি ধ্বংস করে দিয়ে গেছে, এটা আমি বারবার লিখেছি, টোটালি ধ্বংস করে দিয়ে গেছে। এখন হলো কি, এখন এই যে মানে জোরপূর্বক যে পদত্যাগ করানোর যে হিড়িক পড়েছে এবং অপমান করে করে একে তো শিক্ষা ব্যবস্থা ধ্বংসস্তূপের উপর দাঁড়ায় আছে, তারপরে আপনি আবার একটা ভ্যাকুম তৈরি করে দিচ্ছেন। হ্যাঁ, মানে একটা কলেজের অধ্যক্ষ হয়েছে, একটা সরকারের হয়তো ব্লেসিংস আছে, সে তো ক্রিমিনাল অ্যাক্টিভিটি না, তাকে আপনি জোর করে পদত্যাগ করছেন, দুধরবালা গলায় পরাচ্ছেন, তাকে গাছের সাথে বেঁধে রাখছেন ইত্যাদি। এই যে একটা অরাজকতা চলছে এবং এটা একটা ভ্যাকুম তৈরি হবে এবং এইটা শিক্ষা ব্যবস্থা। দেখেন এতগুলি ইউনিভার্সিটি ভিসি নিয়োগ দেওয়া যাচ্ছে না, ঢাকা ইউনিভার্সিটির ভিসি নিয়োগ দেওয়া হয়েছে, সেটা নিয়েও তো অনেক বিতর্ক চলতেছে। যাই হোক, এখন এই শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে সংস্কার করা যাবে, এটাকে কিভাবে মানে ফুল ফ্লেজেডলি এটাকে ফাংশনাল করা যাবে, এটা একটা বড় চ্যালেঞ্জ আমি মনে করি। এই বর্তমান আপনি বলছেন শিক্ষা ব্যবস্থা যেটা হচ্ছে সেটা কিন্তু এখনো হচ্ছে, আমরা গতকালের কথা বলি, আগের দিনের কথা, প্রতিটি ক্ষেত্রে হচ্ছে এবং সেখানে দেখছি আমরা আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এরকম কোনো প্রোটেকশন নাই। তো আমি তো প্রথমেই বললাম যে ললেসনেস চলতেছে দেশে এবং আমি এই জিনিসটাই বুঝতে পারতেছি না। হ্যাঁ, কিছু পুলিশ অসহযোগিতা করতেছে ইত্যাদি, সেটা ঠিক আছে, আর্মি তো আছে, তাই না, সেনাবাহিনী তো আছে, আর সেনাবাহিনী তো গুলি, এখন তো গুলি কালচার উঠে গেছে, অসুবিধা তো নাই, গুলি তো আর করবে না। তো গুলি যদি না করে, তারপর সেনাবাহিনী তো আপনার এগুলি তো করতে পারে, মানে এগুলি তো মানে প্রোটেক্ট করতে পারে, আপনার যেভাবেই হোক প্রোটেকশন দিতে পারে, তাই না? তো ফলে এই যে এন্টায়ার দেশে যে এই যে গণহারে পদত্যাগ করানোর যে কালচার চলতেছে, হ্যাঁ, বিশেষ করে স্কুল কলেজে কতগুলি জিনিস তো এত মর্মান্তিক, মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না। আপনি এই সরকারের একটা ব্লেসিংস পাইছেন, ঠিক আছে, আপনি ক্রিমিনাল অ্যাক্টিভিটি করছেন কিনা, আপনার কোনো কি বলে যে কোনো অন্য কোনো এটি আসলে বন্ধ করা উচিত একেবারে যতটা দ্রুত সম্ভব। আমরা সেটি নিয়ে একটু যদি বলি, এই অংশে খুব বেশি আসলে সময় নিয়ে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, রাজনৈতিক দল নিষিদ্ধকরণ, যেটা বিগত সরকারকে দেখেছে জামায়াতকে নিষিদ্ধ করা গেছে, তারা তাড়াহুড়ো করে আমরা এই সময়, এবং তারপরই যখন 5 আগস্ট চলে গেল, এরপর পরে আমরা কিন্তু যাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় সেটির তোড়জোড় আসলে আমরা দেখতে পাচ্ছিলাম। সেখান থেকে বিএনপি মহাসচিব বলেছেন যে আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়, সে যে দলই হোক কেন, কারণ আমাদের সংবিধানেও যে কোনো ব্যক্তির অধিকার রয়েছে সংগঠন করার, কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে থাকতে হবে, এমন কথা বলেছে। এবং বিরাজনীতিকরণের প্রশ্ন একই সাথে করে নেই, সেটা হচ্ছে যে আমরা ভুলে যাইনি 1/11 সময়কার চেষ্টা করা হয়েছিল যে বিরাজনীতিকরণের, ওই সময় আমাদের দলকে পর্যন্ত পুরোপুরি নিশ্চিহ্ন করার চেষ্টাও হয়েছিল। একেবারে রাজনৈতিক দল নিষিদ্ধ এবং বিরাজনীতিকরণ, দুটি বিষয় নিয়ে ছোট করে একটু জানতে চাই। আপনার তো সময় নাই। প্রথম কথাটা হচ্ছে এই যে রাজনৈতিক দল যে নিষিদ্ধকরণ, এইটার মতো একটা বাজে প্রক্রিয়া। আমি যেমন আপনি জামাতকে নিষিদ্ধ করেছিল গত রেজিম, তাই না? কি লাভ হয়েছে? সে তো এই আন্দোলন তো একটা বড় স্টেক হোল্ডার, এই যে আন্দোলনের আপনি নিষিদ্ধ করে পারছেন তাকে অ্যাক্টিভিটি থেকে সরাইতে পারছেন কি? পারেন নাই। তো ফলে দেখেন এই যে নিবন্ধন আছে কি নাই, এটা তো একটা বায়বীয় ব্যাপার। এর প্র্যাকটিক্যাল ব্যাপারটা হচ্ছে সে অ্যাক্টিভিটি করতে পারছে কিনা, দ্যাট ম্যাটার্স। আপনি নিষিদ্ধ করলেন দ্যাট ইট ইজ বিসাইডস দ্য পয়েন্ট। তারপরে এই যে দেখেন এখন আওয়ামী লীগের অ্যাটর্নি জেনারেল তো বলছে যে এটা নিষিদ্ধ করা যাবে না ইত্যাদি। কেন আপনি নিষিদ্ধ করতে যাবেন? হ্যাঁ, লেট পাবলিক রিজেক্ট দেন, পাবলিককে রিজেক্ট করতে দেন তাদেরকে। হ্যাঁ, আপনার নিষিদ্ধ করে লাভ হবে কি? জামাতকে নিষিদ্ধ করে যেরকম তার অ্যাক্টিভিটি থেকে সরাইতে পারেন নাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে অ্যাক্টিভিটি সরাইতে পারেন। সুতরাং এইটা বিসাইডস দ্য পয়েন্ট। আমার কথা যেটা হচ্ছে খুব সংক্ষেপে, আপনার সময় না, আপনি ব্রেকের সময় বলতেছিলেন যে আপনি 3 মিনিট পাবেন। দেখেন আমাদের আলটিমেট গোল কি? আমাদের আলটিমেট গোল হচ্ছে
একটা নির্বাচিত সরকার, সেটা 4 বছর 5 বছর 2 বছর 6 মাস যখনই হোক, এটাই ডিপেন্ডস অন দি প্রেজেন্ট গভর্নমেন্ট। যাই হোক, যখনই নির্বাচন হোক না কেন আমরা একটা রেইনবো পার্লামেন্ট চাই। রেইনবো পার্লামেন্ট, সেখানে 7টা রং থাকবে বা আরও বেশি থাকতে পারে। সেখানে থাকবে বিএনপি, সেখানে থাকবে ধরেন ইসলামী দল থাকবে, জামাত থাকবে, বামপন্থী দল থাকবে, তারপরে ধরেন ইভেন আওয়ামী লীগও যদি 5-7টা সিট পায় অসুবিধা কি? আওয়ামী লীগও মানে 5-7টা 10টা সিট পেলো তো অসুবিধাতে নাই। ফলে আমরা একটা রেইনবো পার্লামেন্ট চাই, এবং এই রেইনবো পার্লামেন্টের জন্য আপনার যা যা করণীয়, এটার এই এরকম একটা নির্বাচন করার জন্য যে সমস্ত সংস্কার দরকার সেইটা আমাদের করতে হবে। এবং এইটাই হচ্ছে কি বলে যে বর্তমান সরকারের সবচেয়ে প্রধান সংস্কার হবে। অসংখ্য ধন্যবাদ জনাব শান্ত। আপনার কাছে আসি, বিরাজনীতিকরণের বিষয়টা নিয়ে একটু জানতে চাইবে, এবং আপনার বিএনপি মহাসচিব আরও একটি বিষয় বলেছেন। আচ্ছা, বিরাজনীতিকরণ নিয়ে একটু শুনি, কারণ আমাদের হাতে একেবারেই সময় নেই বলে বলি যে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানের তো ধরেন ঢাকা ইউনিভার্সিটির ভিসি ছাত্রলীগের 3য় সারির একটা নেতার থেকে কোনোভাবে একটু মানে উচ্চে ছিলেন, তাকে তো পদত্যাগ করতেই হবে। এই গো ধরে পদে না থেকে অপমানিত হওয়ার আগে এই গণহারে তাদের পদত্যাগ করাটাই উচিত ছিল, না থেকে তাদের প্রতি রাগ ক্ষোভের প্রকাশ করানোর সুযোগ করে দিয়েছে। 2, রাজনৈতিক দল আপনি নিষিদ্ধ করলে কিছু হয় না, এটা সত্য। পূর্ব বাংলা সর্বহারা পার্টি কেন নিষিদ্ধ করা হয়েছিল? তারা যদি ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে তার বিচার হবে, দল কেন নিষিদ্ধ? হিজবুত তাহরির যদি তারা খারাপ করে যে করে তার বিচার করেন, দল কেন নিষিদ্ধ করতে হবে? কিন্তু আবার পৃথিবীর অনেক জায়গায় আছে, জার্মানিতে নাজি পার্টি নিষিদ্ধের ইতিহাস আছে। এখন যদি কালচারটা চলমান থাকুক নাকি সেটা বন্ধ হয়ে যায়? আমার ব্যক্তিগত চাওয়া হচ্ছে গিয়ে এই যুগে অন্তত মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক দল সবার সমাবেশ নিষিদ্ধ করে কিছু হয় না। আপনি আপনার ন্যারেটিভ বর্ণনা করে সেটা উপস্থাপন করে তারা পরাজিত করেন, সেই প্রতিযোগিতা আসেন, মেধার প্রতিযোগিতা আসেন, জনগণ সিদ্ধান্ত নেক। বরং আমি বলবো যাদের নিষিদ্ধ করা হয়েছে দলকে নিষিদ্ধ থেকে তুলে এনে বরং তাদের প্রতি রাষ্ট্রের প্রতি আনুগত্য, সার্বভৌমত্ব, ফৌজদারি আইন মানা, সংবিধান মানা, সেগুলোর দিকে নিয়ে আসেন যে এটা করতে হবে। বরং যা নিষিদ্ধ করেছিলেন সেগুলোকে ওপেন করে দেন। আমাদের হাতে সময় থাকলে নির্বাচন নিয়ে নিশ্চয়ই আরো কথা বলতাম, কিন্তু সেই সুযোগটুকু আসলে আজকে পাচ্ছি না। নিশ্চয়ই আবারও আপনাদের আমন্ত্রণ জানাতে পারবো। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই আয়োজনে যুক্ত হবার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, নিউজ আর এক্সট্রার সঙ্গে থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।